লক্ষ্য হচ্ছে মোদির বন্ধুদের ভালো ভালো সম্পত্তির উপরে নজর পড়েছে। কি বললাম? মোদির বন্ধুদের ভালো ভালো সম্পত্তির উপরে নজর পড়েছে। সারা দেশের যে শহরগুলো আছে সেই শহরের 10টা করে যদি ভালো ভালো প্রাইম প্রপার্টি থাকে, একটা দুটো ওয়াকফ প্রপার্টি আছেই আছে। বুঝতে পেরেছেন? আপনার আমার পূর্বপুরুষ যারা ওয়াকফ করে গিয়েছে সেইগুলো এখন নজর পড়েছে। এখন পড়েছে ওয়াকফের উপরে নজর, কালকে পড়তে পারে এদের ওই কালীবাড়ির দেবত্ব সম্পত্তির উপরে নজর। তৃণমূলের নজর আছে অলরেডি, আমি বলে রাখছি, অলরেডি আছে কালীবাড়ি সম্পত্তির উপরে। ও দেখবেন সুযোগ পেলে বিক্রি করে খেয়ে নেবে। এরা আমার কাছে খবর আছে ঠাকুরের গয়না বিক্রি করে খেয়ে নিয়েছে। এই তৃণমূলের আমরা কথা বলছি, ঠাকুরের গয়না এরা ছাড়েনি। এই তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি বিক্রি করে খেয়ে নিয়েছে। তো কালকে যদি দেবত্ব সম্পত্তির উপরে নজর কাটাতে গেলে শুধু নওশাদ সিদ্দিকী লড়াই করলে হবে না। নজর কাটাতে গেলে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক দিয়ে বিজেপির এমপিতে গুলোকে কুপকাত করে দিয়েছিল, সংখ্যা দিতে জোরে তারা পাস করালেও সুপ্রিম কোর্টে গিয়ে হোঁচট খেয়েছে। মাঠে ময়দানে আমাদেরকে থাকতে হবে, একসাথে রাম রহিম মিলে মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তি, গির্জার সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, দেবত্ব সম্পত্তি রক্ষার জন্য লড়াই করতে হবে। এটা মাথায় থাকে যেন আপনাদের, এটাই আমাদের গুলিয়ে দিচ্ছে। এই লড়াইটা কিন্তু হিন্দুর বিরুদ্ধে নয়, এটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমানে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মোটেও এটা মাথায় রাখবেন না, যদি মাথায় থাকে এটাকে বার করে দিন। কারণ পার্লামেন্টে যখন দুটো কক্ষে রাজ্যসভায় এবং লোকসভাতে এই বিল নিয়ে যখন চর্চা হচ্ছিল, যখন যুক্তি তর্ক দিয়ে বিজেপির প্রত্যেকটা এমপিকে প্রত্যেকটা মন্ত্রীকে যখন চুপ করিয়ে দিচ্ছিল, যাদের সংখ্যা ছিল তাদের কিন্তু যে সংখ্যায় যারা বেশি বেশি করে এই আইনের এই বিলের বিরোধিতা করেছে তাদের মধ্যে 90% কিন্তু আমার হিন্দু সমাজের ভাইরা, শিখ সমাজের ভাইরা, আদিবাসী সমাজের ভাইরা। এটা মাথায় রাখবেন। এটা ভাববেন না মুসলমানদের সমস্যা মুসলমানরা বুঝে নেবো। যে বেটা এটা বলবে জানবেন সে বিজেপির দালালি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি চাইছো তো এই লড়াইটা মুসলমান বলুক তার লড়াই, তাহলেই তো মজাটা ভালো করে পাবে। এই লড়াইটা দেশের লড়াই, লড়াইটা সংবিধানের লড়াই, লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। সেই জন্য সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে নয়, প্রচুর মামলা হয়েছে, 100-র অধিক মামলা হয়েছে। যে সমস্ত আইনজীবীরা লড়াই করছে সেই আইনজীবীদের লিস্ট দেখলে আপনি দেখবেন 95% কিন্তু আমার হিন্দু সমাজের আইনজীবী এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করছে। যদি মুসলমানদের ধর্মীয় লড়াই হতো তাহলে ওরা দাঁড়াতো? ভাই দাঁড়াতো মনে হয়? আমার 7টা অ্যাডভোকেট দেওয়া আছে, জুনিয়র সিনিয়র মিলিয়ে 7 জন আমার অ্যাডভোকেট আছে, 4 জন আমার হিন্দু সমাজের। বলুন এবার আমার যে মামলা আমি তো করেছি, বলুন আপনারা যদি ধর্মীয় কিছু ব্যাপার হতো তারা দাঁড়াতো? এটা আপনারা মাথায় রাখবেন, এটা কোনো ধর্মীয় লড়াই নয়, এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই। তো এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াইটা একদিনে ওই একটা মিটিং করব সমাধান হয়ে গেল ওটা নয়, দীর্ঘমেয়াদী লড়াই। ঐক্যবদ্ধভাবে সমস্ত সমাজের মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে গেলেই তাহলে আমরা এটা কি হব, সাকসেস হব। এবার আসা যাক, মোদি আপনাদের ভালো চেয়েছে, মুসলিম মহিলাদের ভালো চেয়েছে, মুসলিম বিধবাদের ভালো চেয়েছে, মুসলিম গরিবদের ভালো চেয়েছে, মুসলিম বাচ্চাদের মোদি ভালো চেয়েছে। কি কি ভালো চেয়েছে একটু শোনা দরকার। তাহলে আসা যাক এবার কি ভালো চেয়েছে। এতদিন পর্যন্ত ওয়াকফ প্রপার্টি নিয়ে কেউ দুর্নীতি করলে পুরাতন যে আইনটা ছিল 1995 সালের আইনে বলা ছিল 2 বছর পর্যন্ত জেল হবে। তাহলে মোদি এসেছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ যদি দুর্নীতি করে তাহলে 12 বছর জেল হওয়া দরকার, তাই তো? মোদিজি এসে নতুন আইন করে ওই 2 বছরটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তার মানে চুরি করো বেশি করে নাকি? উপকার করলো না অপকার করলো ওয়াকফ সম্পত্তির? বলেন, আরো ক্ষতি করলো না? আগে ছিল এই ওয়াকফ প্রপার্টি থেকে যে রেভিনিউ আসবে তার 7% রেভিনিউ ওয়াকফ বোর্ডে যাবে। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। ওই বোর্ডে যাওয়ার পরে ওই বোর্ড থেকে কি হবে, টাকা জমা হবে। ওই বোর্ড থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য বিভিন্ন ক্ষেত্রে সে টাকা খরচ করা হবে। 7%। মোদিজি ক্ষমতায় এসে ওই বোর্ডকে দুর্বল করছে কি শক্তিশালী করছে আপনারা বুঝুন।
সেটা নামিয়ে 5% করে দিয়েছে। মোদিজি বলতে পারতো তো 14% দিতে হবে, কারণ ওই যে 14% জমা হয়ে হয়ে ওখান থেকে বাচ্চাদের পড়াশোনার টাকা যাবে, মহিলাদের বিবাহের টাকা যাবে, বিধবা মায়েদের বিধবা ভাতা যাবে, আরো অনেক কিছু কাজ আছে। সেটা করলো না। এটা উপকার করলো না অপকার করলো? ক্ষতি করলো। এগুলো তো ছোট্ট ছোট্ট। এবার আসা যাক, মোদিজি আবার একটা মারাত্মক আপনাদের ভালো কাজ করছে। এটা মারাত্মক ভালো কাজ। আপনি যদি আগামী দিনে ওয়াফ করতে চান, 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে, তাহলেই আপনি ওয়াফ করতে পারবেন। এবার এই প্র্যাকটিসিং ইসলাম এর ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, কিন্তু লিখে দেয়নি। এবার ধরুন আমি কেন ভালো বলছি, তাহলে আপনাকে এবার নামাজ রোজা একদম ঠিকঠাক চলার মতো মোদিজি বলেছে থাকতে হবে। ভুলভাল চলছেন এতদিন ধরে, ঠিকঠাক মুসলমান ছিলেন না, হয়তো মোদির নজরে পড়েছে, এবার আপনাকে ভালো মুসলমান মোদি করতে চাইছে। এইটা হয়তো ভালো করেছে নাকি, ঘোড়ার ডিম করেছে। ও নতুন করে আর সম্পত্তি অফ করার জায়গাটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আপনি বলুন, আমাদের দেশে সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ দেখে আলাদাভাবে তাদের সাথে ট্রিট করা যাবে না। জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই আমরা এক, সংবিধান। এবার আমার কোনো হিন্দু ভাইয়ের কি ইচ্ছা গেল, এই হাওড়া জেলার বিখ্যাত মন্দির কোথায় আছে, এদিকে কালীবাড়ি, ওই কালীবাড়ি ওই কালী মন্দিরে 2 বিঘে জায়গা দান করবে, করতেই পারে, করতে পারে ভাই। মুসলমানের ইচ্ছা গেল, আপনি বিহারে চলে যান, মহাবীরের মন্দির 2.5 কোটি টাকাতে মুসলমানরা করে দিচ্ছে। আবার এই ধরনের আছে, কবরস্থানের জায়গা নেই, হিন্দু ভাইরা দিয়েছে। শ্মশানের জায়গা নেই, মুসলমান ভাইরা দিয়েছে। এটা তো আমাদের দেশের ঐতিহ্য, আর বাংলায় তো এরকম হচ্ছে। এরকম তো আমার কোনো হিন্দু ভাইয়ের যদি ওই কালীবাড়িতে 2 বিঘে জায়গা দেওয়ার ইচ্ছা গেল, তাকে 5 বছর ধরে ওই ভাইটাকে আগে হিন্দু হতে হবে, এরকম আইন আছে কি? নেই। কিন্তু আপনি ওয়াফ করতে গেলে 5 বছর ধরে আপনাকে মুসলিম হতে হবে, তারপরে আপনি ওয়াফ করতে পারবেন। এটা কতটা গ্রহণযোগ্যতা আছে ভাই? এবার বলুন, একজন আপনি আমার বাপের বয়সী লোক ওয়াফ করতে গেছে, আমাদের কথা বাদ দিই, গেছে, দাঁড়িয়ে আছে বেচারির মুখে, তাকে অফিসারকে যে বললো যে আমি অফ করব আমার জায়গাটা, তো মুখ দেখে বললো তোমার কপালে দাগ নেই কেন, তুমি তো ঠিকঠাক নামাজ পড়োনি, যাও চলে যাও। পাঠিয়ে দিতে পারে তো ভাই, তাহলে ও অফ করতে পারবে না। হয়তো বাড়িতে গিয়ে কপাল ফপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে আসলো, আবার এসে বললো অফিসার দেখুন আমার কপালে দাগ আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলবে এই বছরে তোমার 29টা রোজা ছিল, তুমি 27টা কি 25টা রোজা রেখেছো, বাকি রোজাটা তুমি ছেড়ে দিয়েছো। এবার রোজা রেখেছি কি ছেড়ে দিয়েছি, এবার কে বলবে ভাই? আপনি বলুন, কে প্রমাণ করাতে পারবে? এখানে যারা আছে 1 মাস আমরা তো রোজা রেখেছি, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, সত্যি 27টা রেখেছিলাম না 1 মাস রেখেছি 29টায়, কেউ প্রমাণ করাতে পারবে? তাহলে কি নতুন করে অফ করার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা কেন এর বিরুদ্ধে আপনাদেরকে জানতে হবে। কারণ আমাদের মধ্যে অনেক ফিতনা ফাসাদ ঢুকাতে চাইছে, মতনৈক্য করতে চাইছে, হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে। সুপ্রিম কোর্ট, আমি তো বলেছি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমার আগে। কি বলেছে? যে এই যে কমিটি, ম্যানেজমেন্ট যে কমিটি, সেখানে এতদিন পর্যন্ত মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য মুসলিমরা থাকতো, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইরা থাকতো, শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য শিখ ভাইরা থাকে। বিভিন্ন যে সমস্ত ধর্মীয় মানুষজন আছেন তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা আইন আছে, তারা আলাদা আলাদা করে সেই ধর্মের মানুষ থাকে। কিন্তু নতুন যে আইন মোদিজি করেছে, সেখানে অন্য ধর্মের মানুষ ঢুকাতে চাইছে। এটা সংবিধানের 26 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হচ্ছে, ভায়োলেন্স করা হচ্ছে, আঘাত দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো জিজ্ঞাসা করেছিল কেন্দ্র সরকারের আইনজীবীকে, তাহলে বলুন হিন্দু বোর্ডের মধ্যে মুসলমানদের ঢুকাবেন তো? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমাদের পাশেই এখন খুব চর্চা হচ্ছে, কোথায়? আরে বলুন না রে বাবা, উড়িষ্যা। কি মন্দির? জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে কি লেখা আছে? প্রবেশদ্বারে অহিন্দু প্রবেশ নিষেধ। এটা কি ভুল লেখা আছে?
আপনি যদি বলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাহলে কি ভুল লেখা আছে নাকি? কোনো ভুল লেখা নেই, ঠিক লেখা আছে। আর্টিকেল 26 নম্বরকে সামনে রেখে সেটা লিখেছে, তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সে রাখবে। শুধু এখানে নয়, আপনি চলে যাবেন, আমার কাছে ডকুমেন্টস আছে, মহারাষ্ট্রে অনেক জায়গাতেই আছে। পার্সিদের যে বিল্ডিং আছে, বিল্ডিং এ একদম বড় করে লেখা আছে শুধুমাত্র পার্সিদের জন্য। কি আইনে ভুল লেখা আছে? কারণ ওই আর্টিকেল 26 বা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 কে সামনে রেখে দেখ, ওই উড়িষ্যা যে মন্দির আছে, ওই মন্দিরের দেখভাল থেকে শুরু করে যা কিছু হবে, অহিন্দু কেউ ওখানে কাজ দেখভাল করতে পারবে না, আইন। ঠিক একইভাবে ওয়াকাফ সম্পত্তিরও দেখভাল যা করবে সে মুসলিম হবে, এতদিন ছিল। মোদি আপনার ভালো চেয়ে সেখান থেকে মুসলিমদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। একটা নয়, আমি আপনাকে একাধিক বলছি, যেখানে আপনার একটা নয় একাধিক বলছি, যেখানে দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 সালের আইন, সে আইনে পুরোপুরি বলা আছে, এই কাশী বৈশ্বনাথ মন্দির বিখ্যাত মন্দির, জানেন তো নাকি ভাই, উত্তরপ্রদেশের। সে আইনে বলা আছে এখানে যিনি বোর্ডের দায়িত্বে থাকবেন, যারা থাকবেন, সে ধর্মের একজন হিন্দু হতে হবে। এটা কি ভুল বলা আছে নাকি? কিচ্ছু ভুল বলা নেই। ঠিক একইভাবে ওয়াকাফের ক্ষেত্রেও ছিল, কিন্তু উত্তরপ্রদেশে কাশী বৈশ্বনাথ মন্দিরের আইনটা রেখে দিল, ওয়াকাফের আইনটা পরিবর্তন করে দিল। এর বিরুদ্ধে আমরা আইন, সংবিধানের 26 নম্বর আর্টিকেলের আপনি বহির্ভূত কাজ করছেন, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের আপনি বাইরে কাজ করছেন, এর বিরুদ্ধে আমরা। শুধু তাই নয়, আপনাদের বলে রাখি, দ্য তামিলনাড়ু রিলিজিয়াস অ্যান্ড দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি। সেখানে পুরো একদম বলা আছে যে ওই কমিটির মধ্যে যারা থাকবে তাদের প্রত্যেককে হিন্দু হতে হবে। শুধু হিন্দু নয়, ওই কমিটির মধ্যে হিন্দু হয়ে আছেন, কমিটির মধ্যে থাকতে থাকতে যদি হিন্দু ধর্ম ত্যাগ করে দেন, সাথে সাথে ওই কমিটি থেকে আপনি বাদ পড়ে যাবেন। আইন এটা। তাদের ধর্মীয় সম্পত্তি সে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, আপনি তো মাথা মারতে পারবেন না। কিন্তু এটা সব ধর্মের ক্ষেত্রে ছিল, সেটাকে মোদিজি এসে উড়িয়ে দিল। কর্ণাটকে একইভাবে, অন্ধ্রপ্রদেশে একইভাবে, বিভিন্ন ধর্মীয় জায়গাতে বিভিন্নভাবে তারা এই ধরনের আপনার আইন ছিল। যেমন আপনাদের বলি, এটা তো হিন্দুদের বললাম, মুসলমানদের বললাম। দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936, 1936 সালে পার্সিদের ধর্মীয় যে আছে, পাবলিক যেগুলো আছে, এগুলোর যে অ্যাক্ট আছে সেখানে উল্লেখ করা আছে। শুধু তাই নয়, আপনাদের বলে আমি অন্য একটা পয়েন্টে আসবো। শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদ্বারাস অ্যান্ড রিলিজিয়াস এন্ডোমেন্টস অ্যাক্ট 1973। শিখদের কলকাতাতে গেলে বেশি পাবে, এখানে মানে শিখ কমিউনিটির মানুষজন উলিবাড়ি আছে, হ্যাঁ একদম অল্প আছে, কলকাতাতে আপনি পাবেন। তাই ওইদের যে গুরুদুয়ারা আছে, যে ধর্মীয় সম্পত্তি আছে, সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে তার জন্য আইন আছে। সেই আইন বলে দেওয়া আছে একদম সুন্দর করে, এর মধ্যে অশিখ কেউ ঢুকতে পারবে না, যে থাকতে হবে শিখ থাকতে হবে। কিন্তু মোদিজি যে নতুন আইন করলো, সে আইনে যে সব থাকলো, কিন্তু এখানে কি করলো, অন্য ধর্মের মানুষ আসলো। এটার প্রতিবাদ, এই জন্যই এটা শুধু আমারকে বলে প্রতিবাদ নয়, সংবিধানের 15 নম্বর আর্টিকেল, সংবিধানের 25 নম্বর আর 26 নম্বর আর্টিকেলকে সরাসরি আঘাত দিচ্ছে। আমরা যারা আমরা সংবিধান প্রেমী মানুষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করছি। এটা ওদের নজরটা তাহলে কিভাবে নেবে, ওরা একটা সার্ভে করেছে। কি সার্ভে? যে সম্পত্তি কত আছে দেখো, সারা ভারতবর্ষে প্রায় 8 লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে। এখানেও একটা ভুল তথ্য দেওয়া হয়। হ্যাঁ, আমাদের মতো বক্তারা তো উঠলে তো মাইক পেলে তার মাথা কাজ করে না, যা বলি বলতে ট্যাক্স লাগে না, সামনে থেকে কেউ প্রশ্ন করে না, সমস্যা এখানে। কি বলে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান রেলের পরে নাকি ওয়াকাফ সম্পত্তি ছেড়ে দেবো আমরা, ঘোড়ার ডিম। মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। আমি বলি আপনাদের, যারা এ কথা বলে অসত্য কথা বলে। বলে না 3 নম্বর সম্পত্তি প্রপার্টি ওয়াকাফের। আমি এই জায়গায় বলে যাচ্ছি, যারা এ কথা বলে তাদের কাছে কোনো তথ্য নয়। বিনা তথ্যে কারো লোকের মুখে কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করা হয়তো তারও
সে অনিচ্ছাকৃতভাবে সে বিভাজন করে দেয়। আমি আপনাদের বলে যাই, উত্তরপ্রদেশ নয়, সাউথ ইন্ডিয়ার দুটো মন্দিরের যা সম্পত্তি, সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি আলাদা। সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি রাখবেন, সাউথ ইন্ডিয়ার দুটো মন্দিরের সম্পত্তি রাখবেন, ওতে আমার একটুও রাগ নাই। কিন্তু ভুল বলে কেন ভাই? একটুখানি ওয়াকফ সম্পত্তি, সে 1400 বছর ধরে জমতে জমতে বোঝানোর জন্য বলছি এতটুকু হয়েছে, এক দু বছরের নয়। আর অন্যদিকে দুটো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে ঢাকা দিয়ে দেবে। ও হোক আরো 50 গুণ হোক, দেখার দরকার নেই। মানুষ ভালোবেসে মন্দিরে দিয়েছে, মানুষ ভালোবেসে মসজিদে দিয়েছে, ওতে আমার বিতর্ক করার জায়গা নেই। কিন্তু এটা ভুল বার্তা ছড়ানো হয়, না জেনে ভুংভাং বলে বেরিয়ে যায়। যাক, 8 লক্ষ একর মতো ওয়াকফ প্রপার্টি আছে। এই 8 লক্ষ একরের মধ্যে 4 লক্ষ একর ওয়াকফ বাই ইউজার। এটা আবার কি জিনিস খাই না মাখে, তাই না? মৌখিক, যদি বলি মৌখিক দান, মৌখিক হেবা। আপনার এলাকার ওয়াকফের পুরাতন 100 বছরের মসজিদ আছে কোথাও? কবরস্থানে ঈদগাহ আছে তো নাকি? হ্যাঁ, তো কিভাবে হয়েছে ওই ঈদগাহ মসজিদটা একবার বলুন তো? কোনো জমিদার মানুষ ছিলেন বা যেই ছিলেন, সে বললো এই আমার 2 বিঘে জায়গাটা আছে মাঠের ধারে, ওটা তোরা করবি, ঈদগাহ করে নে, তাই তো? আপনার দাদুকে তার দাদু বলে দিয়েছিল, এ হতে হতে আসছে। কিন্তু আপনি কিন্তু কাগজ করেননি তার দাদুর কাছ থেকে, আছে কাগজ? জোর করে কিন্তু কারো নেননি। ঠিক একইভাবে অমুকের দাদা বললো তার মানে 5 পুরুষ পুরোতুম পিছনে দাদু বলেছে ওই জায়গাটা আছে, তোরা কবর করে দিবি, কবর করবি, এই যে জায়গাটা আছে 5 বিঘে জায়গা, গ্রামের মানুষ কবর দিবি। চলে আসছে তো, তার দাদু বলেছে, আমরা চলে আসছি, দিয়ে আসছি, কিন্তু কাগজ নেই। কিন্তু ওটা অফ করে দিয়েছে। এটা ওয়াকফ বাই ইউজার। এইটা মোদির নজরে পড়েছে। 50% প্রপার্টি ওয়াকফ বাই ইউজার। এই মোদি নতুন আইন করে এই ওয়াকফ বাই ইউজারটাকে পুরো অমিট করে দিচ্ছে, মানে কি পুরো তুলে দিচ্ছে। তাহলে এক চটকায় মোদি তার বন্ধুকে 50% জায়গা হ্যান্ড ওভার করে দেবে। এবার হচ্ছে প্রশ্ন, আপনার দাদুরা যখন জায়গাটা দিল, সেটা আইনের মধ্যে দিয়েছে না আইনের বাইরে দিয়েছে? ওয়াকফ বাই ইউজার বা মৌখিক দান বৈধ কি অবৈধ? ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে শুরু করে, আমি বলছি আপনাকে, 1 মিনিট দাঁড়ান, সব তো মনে রাখা সম্ভব নয়, ছোট বড় মাথা আর এতগুলো সম্ভব বলো না ভাই। এই যে ওয়াকফ বাই ইউজার, এটা মৌখিক যে দান, এটা কি দেশের আইনে বৈধ কি বৈধ নয় আগে জানতে হবে। তাহলে আমার পূর্বপুরুষেরা, আপনার পূর্বপুরুষেরা বৈধ কাজ করে গেছে না অবৈধ কাজ করে গেছে, প্রথম আগে জানা দরকার। আপনার পূর্বপুরুষরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই আইনকে সামনে রেখে বৈধ কাজ করে গিয়েছে, অবৈধ কাজ করেনি, চিন্তার কোনো কারণ নেই। এবার মোদিজি যদি বলে যে না, আজকের পর থেকে যদি বলতো যে এই আইন হচ্ছে, এই আইনের পর থেকে যদি কেউ সম্পত্তি দাও ভাই রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে আমরা করতাম। কিন্তু আমি তো তার আগে পর্যন্ত বৈধ। ইভেন আমি আপনাকে বলি, আমার একটা কোনো কাকা যদি বলে ওই মন্দিরের নামে এই 2 বিঘে জায়গা আমি দান করছি মৌখিক, এটা বৈধ, আজকের ডেটেও বৈধ। আমার কোনো শিখ সমাজের মানুষ যদি বলে আমি গুরুদুয়ারার নামে ওই 1 কাঠা জায়গা আমি অফ করে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, ওটা বৈধ। আর মুসলমানরা দিতে গেলে অবৈধ কেন ভাই? তুমি যদি বলে মুসলমানদেরকে টাইটেই রাখবো, তাহলে তুমি একটা বলো যে আজকের পর থেকে যদি কেউ সম্পত্তি করো ভাই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কি মেনে নেওয়া যেত? এই জন্য তো আমি বিরোধিতা করছি। নাহলে মোদির আমি বক্তব্য শুনছিলাম, আমাকে শুধু হাসি লাগছিল ভাই। মোদির বউ কোথায়, নাই কোথায়, হ্যান কোথা, ত্যান কোথা, এই নিয়ে টানাটানি করছে। ভাই মোদির বউ কোথা সেই নিয়ে প্রশ্ন আমার দরকার নেই। আর মমতা ব্যানার্জির ছেলেকে ভাইপো নিয়ে সেই নিয়ে আমার ভাবার সময় নেই। আমার ভাবার সময় 2011 সালের আগে বলেছিলে তুমি ক্ষমতায় আসলে সমস্ত ওয়াকফ প্রপার্টি উদ্ধার করে দেবো, এখনো কেন উদ্ধার করতে পারছো না, এর জবাবটা তুমি দাও। তোমার ছেলেকে, তোমার ভাইপোকে আমার ভাবার দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। আমাদের সাবজেক্ট ছেড়ে অবজেক্টে চলে যাচ্ছে। তাহলে আমাদের কেন বিরোধিতা করছি এইখানে। লাস্ট একটা বলি, বলে আমি শেষ করব। লাস্ট করতে করতে অনেক কথা বলে ফেললাম না? হ্যাঁ, 1-2 মিনিট টাইম লাগবে। মোদি আর একটু ভালো আপনাকে বেশি ভেসে ফেলেছে, আপনার উপকার করছে। মানে কি উপকার করলে বুঝতে পারছেন তো? এর উপকার সেই বলে ঘর কা মুরগি ডাল কা বরাবর, গল্প শুনেছেন তো একটা? হ্যাঁ, ঘরের মুরগি ডালের মতো, যখন তখন কি হয়ে যাবে, কুটুম আসবে সোজা হয়ে যাবে, ও ডালের মতো। তো এই অবস্থা হয়ে গেছে আপনার, আপনাকে ভালোবাসতে মানে বুঝতে হবে। লাস্ট যেটা বলি,
107 প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এর 107 নম্বর সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 1963 সালে ভারতবর্ষে